ওই বিয়ে ঠিক কেন করলো এটাই ছিল কারণ। গায়ে হলুদের আগের দিনই হচ্ছে আমাকে অ্যাসিড মারা হয়, কেমিক্যাল সহ অ্যাসিড নিক্ষেপ করে আবার দেশলাই দিয়ে আমার বডির উপরে আগুন ধরিয়ে দেওয়া হয়। সবাই বলবে যে এই তো মঞ্জু ভাই হাতে পড়ছে আর তো চাওয়াজি করতে পারবে না। অশ্লীলতার অভিযোগে বর্ষা চৌধুরীর অ্যালবামের চুক্তিপত্র বাতিল। আনন্দের নিউজ গেলে তুমি কিছু একটা মিডিয়াতে, নাহলে তুমি কিছু না। প্রথম বিয়ে কবে করলা, প্রথম প্রেম কবে করলা? পুরো পরিবারটার দায়িত্ব আমি নিব, যেহেতু আমাদের বাড়ি বিক্রি করছে, আমাদের মানে একটা বিপদে পড়লে পরিবার ছাড়া যে কেউ আসে না সেটার প্রমাণ তখনই ছিল। নিজের গলাটা ঢাকার জন্য বা আমি কারো মেকআপ পছন্দ হয় না, আমার দিন শেষে মনে হয় যে আমি বেস্ট মেকআপ আর্টিস্ট আমার জন্য, জাস্ট লিভ করো, ওপেনলি যাও। পরের দিন ওপেনলি লাইফ শুরু করলাম, পার্বতীর লুক রিক্রিয়েট করছি, কোনোদিন হচ্ছে বিভিন্ন বলিউডের তারকাদের লুক রিক্রিয়েট করছি। এর মধ্যেই একজন কমেন্টস করেছিল, ওটা রিপ্লাই দিয়েছে, ওটা ভাইরাল হয়ে গেল। আপনার গলা দেখলে ভয় লাগে। ওয়েলকাম টু মঞ্জু আহমেদ শো। আমি হোস্ট মঞ্জু আহমেদ। আমার গেস্ট আজকে আলোচিত, সমালোচিত, জনপ্রিয়, অজনপ্রিয় এবং মিডিয়ার দ্বিতীয় পরিমণি হিসেবে পরিচিত, মঞ্জু ভাই পরিচিতি পেতে যাওয়া বর্ষা চৌধুরী। না, অ্যাপার্ট ফ্রম জোকস, বর্ষাকে আসলে আমার সাথে অনেক 2-3 বছর আগে আসার কথা, কিন্তু আসা হয় নাই। না, তুমি তো বাসায় গেছিলা, মনে আছে? রুমি মারা বাসায় তো পরে, বাট তার আগে তুমি শোতে যখন প্ল্যান করতেছিলে যে শোতে আসবে, তখন আসলে আসা হয় নাই। অ্যান্ড এখন যেটা হইতেছে, অনেক কাহিনী ওকে নিয়ে এবং ওর লাইফ এর উপর দিয়ে, তো সেই মনে হয় অনেক বছর আগে থেকে যে জার্নি থেকে আপনারা ওকে চিনেন, যে ভিকটিম যখন ছিল, তখন সার্ভাইভার ছিল, তখন থেকে যখন আপনারা চিনেন, এরপরে আসলে ওর ইমেজটা চেঞ্জ হয়েছে বিকজ অফ ইউ গাইজ, বিকজ অফ হার অবভিয়াসলি। বাট ওইসব নিয়ে আমরা আসলে কথা বলবো। আমি বলতে চাই যে একটা মানুষের দোষ গুণ মিলেই তো আসলে সবাই আমরা, তো সেইটা নিয়ে কতটুকু কথা বলা যায় সেটা দেখবো। আর আমরা ট্রাই করব যেন সত্যি কথাগুলো বর্ষা আজকে বলে, হ্যাঁ, লাইভে যেরকম চাওয়াবাজি করে আজকে যেন না করে। আমি কি আসলে চাপাবাজি করি? তুমি প্রচুর চাওয়াবাজি করে, আমাকে বলছে সব ফ্যানরা। বাট বর্ষা, ওয়েলকাম অ্যাপার্ট ফ্রম জোকস। ব্যক্তি মঞ্জু কি বলে বর্ষা? না, আমি আসলে যেহেতু আমি দেখি না, আমি জানি না, যেহেতু আমি দেখি না, তো আচ্ছা আমি ওখানে নিয়ে জাজ করবো না। আমি আসলে যেদিন তোমাকে জানতে চাইবো সরাসরি, আমি আসলে যে শুনে জাজ করতে চাই না, আমি ডেফিনেটলি চাইবো, আমি এই জন্য তোমার কাছে জানতে চাইবো। বাট প্রথমে এই যে এত গল্প, এত ঘটনা, এত রটনা, ওইখানে যাওয়ার আগে যেটা বলতেছিল যে ব্যক্তি মঞ্জু কি বলে, আমি ব্যক্তি বর্ষাটা, যে মেয়েটা ছিল, যে ইনোসেন্ট একটা মেয়ে ছিল, যে মেয়েটাকে সবাই খুব পছন্দ করতো এবং মানে তুমি অনেক লাইক ভালোবাসা, আদর, সিম্পেথি পাইতা, সেটা চেঞ্জ হয়ে গেছে। বাট ওই যে বর্ষা, আমি সেই বর্ষার গল্পটা শুনতে চাই। আমি আসলে খুব বেশি জানি না, তুমি আমাকে একটু ট্রাই করছিলা বলতে ফোনে, আমরা একটু যখন তুমি বলছিলে ভাই আপনি আমাকে চিনেন না বা এরকম, তো আমার মনে হচ্ছিল যে তুমি তখন বলতেছিলে যে তুমি অ্যাসিড সার্ভাইভার, রাইট? তো 4-5 বছর, হ্যাঁ, সেইখান থেকে আমি একটু যেতে চাই তোমার শুরু থেকে। এবং আরেকটা যেটা বলতেছিল, রুমি ওয়াজ ভেরি ক্লোজ টু মি। রুমি আসলে আমার সিনিয়র ফ্রেন্ড, বাট ও আর্কাডি ড্রামার ছিল, রুমি অর্থনীতি ড্রামার ছিল, আমার খুবই ক্লোজ ছিল। সো বর্ষাকে আমার চেনার এটাও কারণ, তুমি যখন বলতেছিলে যে রুমির ওয়াইফ, হ্যাঁ, ওটা তো রুমি মারা যাওয়ার পরে, রাইট? ওটা রুমি মারা যাওয়ার পরে, বাট তার আগের যেটা বলতেছিলাম। ওকে, একটু শুরু থেকে শুনি তোমার গল্পটা। শুরু থেকে স্বাভাবিক সাধারণ মেয়েদের মতোই বেড়ে ওঠা, গান নাচের প্রতি প্রচন্ড ফ্যাসিনেশন ছিল। এবং হয় না যে পুরো মানে আত্মীয় স্বজনদের মধ্যে বাচ্চা, তখন তো সবাই আমরা বাচ্চা, মানে কাজিনসদের মধ্যে একটু বেশি চঞ্চল, ডান পিটে ছিলাম আমি। তো ছোটবেলায় তো একটা বড় দুর্ঘটনা হয়, এটা সবাই জানে। কেমিক্যাল সহ অ্যাসিড নিক্ষেপ করা হয় আমাকে। এই ঘটনাটা বলো। এবং কেমিক্যাল সহ অ্যাসিড, সেটা কবেকার? বয়স কত ছিল তোমার? কোন ক্লাসে পড়তা? কোথায় ছিলা তখন? অ্যারাউন্ড এইজ হচ্ছে তোমার 7 থেকে 8 এরকম বয়স। এবং তখন মানে জাস্ট পৃথিবীটা আসলে ওইভাবে বুঝি না, তখন তো আসলে বোঝার কথা না, তাই না? আমার মেয়েটা ধরো এখন 9 বছর বয়স, শি ইজ ভেরি গুড ডান্সার, ও ডান্সে খুব ফোকাস, কিন্তু ও কিন্তু পৃথিবীটা এখনো বুঝে না, বাইরের দুনিয়াটা ওইরকমই। সো মহল্লার হচ্ছে তোমার পছন্দ করতো, বিয়ের প্রপোজাল দিছিল। মানে তখনই বিয়ের প্রপোজাল। বয়স কত ছিল তখন তোমার? 7-8। হোয়াট? হ্যাঁ,
গ্রোথটা ভালো ছিল আমার, এখন যে হাইটটা দেখতে পাচ্ছ সেই হাইটটা তখনই ছিল আমার। ওকে। এন্ড এই হাইটটা ছিল, গ্রোথটা ভালো, সো মানে মনে হয়তো অনেক ম্যাচিওর। লাইক আমার মেয়ে যে 9 বছর বয়স, আমার মেয়েকে তুমি ওর অ্যাক্টিভিটিস, ওর ডান্স এগুলা দেখলে মনে হবে কি যে ওর বয়স মনে হয় 15 বছর বা 14 বছর, এরকম বিষয়টা। যারার কথা বলতেছো? হ্যাঁ, যারা, রাইট। সো গ্রোথটা ভালো ছিল, সো লুক লাইক যে অ্যাডাল্ট এরকম লাগছে। তো আমি বিয়ের প্রস্তাব দিয়েছে, এন্ড দেন একটা সময় আব্বু আম্মুর সাথে এটা একটা ঝামেলা। আমি একটু শর্টকাট করি, সবাই জানে। আব্বু আম্মুর সাথে ঝামেলা হয়, এন্ড আম্মু পরবর্তীতে ওই ছেলেটাকে হিট করে, এন্ড দেন আব্বুর সাথে অনেক ঝামেলা হয়। তো যেহেতু আমরা পুরান ঢাকার, তো সেখান থেকে তোমার আমার ফ্যামিলি মেম্বার্সটা চিন্তা করে ঢাকাইয়াদের দেখবে তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়, তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেয়। তো যখন দেখতেছে এরকম ঝামেলা, এই লোকটা আবার তোমার মার্ডার মামলার আসামি ছিল, লোকটা সন্ত্রাস ছিল এলাকার, যখন এগুলো দেখতে পায় তখন হচ্ছে গিয়ে আব্বু চিন্তা করে যে এরে আমরা কোথাও এনগেজ করে দেই। মানে এনগেজমেন্ট, ধরো সরা কাবিন টাবিন থাকে না, যে করে রেখে দেয় পরবর্তীতে তুলে দেয়। আমাদের ঢাকাদের মধ্যে কিন্তু এটা অনেক এভেলেবেল, যে ক্লাস 5-6 অথবা ক্লাস 4 ভালো একটা ছেলে পাইছে, নিকা কাবিন করে রেখে দেয় মার বাড়িতে, পরে তুলে দেয়। তো আব্বু ভাবছে যে ওই ছেলেটার হাত থেকে বাঁচাইতে হইলে আমার মেয়েটাকে কাবিন টাবিন করা রেখে দেই। তখন আব্বুর বন্ধুর ছেলের সাথে আমার বিয়ে ঠিক করে, এবং ওই বিয়ে ঠিক কেন করলো এটাই ছিল কারণ। ওই গায়ে হলুদের আগের দিনই হচ্ছে আমাকে অ্যাসিড মারা হয়। বাসায় সবাই এসে একজন পেছনে হাত ধরে, একজন মুখ চেপে ধরে, অ্যান্ড দেন আমাকে যখন অ্যাসিডটা মারা হয় আমি এরকম করে ফেলি, ওটা কেমিক্যাল সহ অ্যাসিড, যেটা ডক্টরের রিপোর্ট, একটা তোমার ল্যাব টেস্টের একটা রিপোর্ট থাকে না, আই হ্যাভ এ রিপোর্ট, আমি তোমাকে ড্রপ করব, যেখানে লেখা আছে স্পষ্ট করে যে কেমিক্যাল সহ অ্যাসিড নিক্ষেপ করে আবার দেশলাই দিয়ে আমার বডির উপরে আগুন ধরিয়ে দেওয়া হয়। হ্যাঁ, সো এটা হচ্ছে ল্যাব টেস্ট করে যেটা আসে আর কি। অ্যান্ড দেন ডিবির যে রিপোর্ট সেখানে ওইটাই ছিল কেমিক্যাল অ্যাসিড। তো এই তো তারপর তোমার বছর 3 হসপিটালাইজ, নিজের সাথে নিজের যুদ্ধ, পরিবারের যুদ্ধ, প্রচুর, একটা বার্ন পেশেন্টের প্রচুর টাকা লাগে, অফকোর্স, অ্যান্ড পুরো ফেসটা তো তোমার ঝলসে যায়। জাস্ট মানে মানে আল্লাহ থাকে না যে আল্লাহর রহমতে চোখটা জাস্ট বেঁচে যাওয়া। আমি তো এমন করে ফেলছিলাম। তো এইখান থেকে এই পর্যন্ত গলার ড্রেস যতটুকু ওইটুকু, পরে ব্যাক টু ব্যাক 22টা অপারেশন হয়, অ্যান্ড 22টা সার্জারির, ওগুলোর তো পেপারস আছে, 22টা সার্জারি, অ্যান্ড দেন 22টা সার্জারিতে তোমার মোটামুটি গলাতেও অনেকগুলো ড্রাফট করা হয়। ড্রাফটস মানে মিনস হচ্ছে স্কিন লাগানো হয়, কিন্তু স্কিনটা গলায় বসে না, যেহেতু এটা গলা। তো ফেসটা ঠিক হয়, দেখবো আমার লিপসের এই জায়গাটাও সার্জারি, নোজ টোজ এগুলো মাংস ভরে, কিন্তু অপারেশন করে কসমেটিক্স আর মাইক্রো সার্জারি যেটা দুটো মিলে, কিন্তু এই জায়গাটা আর হয় না। এবং অ্যানেস্থেশিয়া আর দেওয়া যাচ্ছিল না, বিকজ বয়স কম ছিল। তখন ডক্টর বললো যে অনেক অ্যানেস্থেশিয়া হয়েছে, এখন আর আমরা চাচ্ছি না ওর বডির উপর প্রেশার দিতে, আপনারা তো চেয়েছেন ওর ফেসটা ভালো হোক। তো তখন থেকে তোমার নিজের সাথে নিজের যুদ্ধ শুরু। দেন 3টা বছর ফাইট করে বাসায় আসলাম। বাসায় এসে বাসা থেকে সব আয়না সরায় ফেললো, সুইসাইডাল অ্যাটেম্প চলে আসলো, মেন্টালি সিক হয়ে গেলাম, ট্রমাটাইজ হয়ে গেলাম। কারণ আমি দেখতে যেমনই ছিলাম, অসম্ভব রকমের সুন্দরী ছিলাম, এবং এত সুন্দরী ছিলাম যে আই ক্যান এক্সপ্লেন। আসলে হয় না যে আমার নানু বলতো, আমার নানু সুমি কাউসারের অনেক ভক্ত, সুমি কাউসার, হ্যাঁ। তো নানু বলতো আমার সুমি কাউসার। তো আমাদের কাজিন টাজিন রিলেটিভদের মধ্যে মানে সবার মাঝখান থেকে আমাকে বেছে নিয়ে আসা যাবে, মানে এরকম ভাবে সবাই আদর করত। তো পরবর্তীতে তোমার যখন হসপিটাল থেকে আসি, তখন ডাক্তার আগে থেকে বলে দেয় যে এই ধরনের পেশেন্টরা লাইক নিজের ফেস এরকম দেখলে বা এরা ঠিক থাকতে পারে না মানসিকভাবে। তো পরে আমার বাসার আয়না টায়না সব সরায় ফেলে। তো আমার স্কুলের একটা ছোট আয়না ছিল, ওইটা আমি দেখে ফেলে আমি তখন সুইসাইড করতে চাই, ব্যাক টু ব্যাক 3 বার। যে আমার এত 3 বছর পর না 1 বছরের পর, 3 অ্যাক্সিডেন্টের পর সুস্থ হয়ে বাসায় এসে 3 বছর পর, তখন হচ্ছে তোমার আমি গলার স্পটটা নিতে পারি নাই, যে আল্লাহ আমি সমাজে কেমনে চলবো, আমার বাবা মা বা আমার কাজিনস এত সুন্দর, সবাই গয়না পরবে, আমি গয়না কেমনে পরবো। আব্বু শখ করে রূপার চিক বানায় দিছে,
ছোট খালামণি অনেক কিছু বানায় দিছে, এগুলো আমি কেমনে পড়বো? ছোট মানুষ না, মাথার মধ্যে তখন এগুলা যে আমি কেমনে ঘুরবো, কেমনে ফিরবো, কি করব। তখন সুইসাইড অ্যাটেম্প ব্যাক টু ব্যাক 3 বার নেই। পরে তোমার দরজার লক, ওয়াশরুমের লক, মানে ডক্টর যেভাবে প্ল্যান করে, মানসিক ইনস্টিটিউট থেকে কাউন্সেলিং করানো, পরে আস্তে আস্তে ওভারকাম হয় আর কি, পারি। ফ্যামিলির প্রচুর টাকা পয়সা যায়, বাবার সমস্ত কিছুই শেষ হয়। তো পরে তোমার ওভারকাম করে দেন নিজের সাথে বললাম যে এবার বাঁচবো আমি 10টা নারীর মতো বাঁচবো, 10টা নারী যে যোগ্যতা সেটা করব। এবং আমার বাবা, আমার মা, আমার ছোট 2টা ভাই, ছোট ভাই ও এখন ইন্টার 2nd ইয়ারে, আর মেঝোটা হচ্ছে তোমার অনার্স কমপ্লিট করেছে এই বছর। তো এই যে ছোট 2টো ভাই তখন তো অনেক ছোট ছিল, তো তখনই আমি যখন সুস্থ, একেবারে প্রপার মেন্টালি সুস্থ হই, তখন আমি ভাবি যে আমি 10টা নারী হব এবং আমার পুরো পরিবারটার দায়িত্ব আমি নিব। যেহেতু আমাদের বাড়ি বিক্রি করছে, আমাদের মানে আমাদের প্রচুর প্রপার্টিজ, গোল্ড, এইটা সেটা বিক্রি করছে, ইভেন দো আমার আত্মীয় স্বজন, রিলেটিভসরা প্রচুর প্রচুর হেল্প করছে, প্রচুর হেল্প। মানে একটা বিপদে পড়লে পরিবার ছাড়া যে কেউ আসে না, সেটার প্রমাণ তখনই ছিল। মানে অলমোস্ট প্রায় তোমার হিসেব যদি করতে যাই, অলমোস্ট 15 থেকে 16 অথবা 17 কোটি হবে তখনকার সময়। ইটস নট এ বিগ ডিল, এটা অনেক বড় বিষয়। কিন্তু আমার বাবা মা একটাবারের জন্য চিন্তা করে নাই যে আমার 2টো সন্তান আছে, আরো ওদের ভবিষ্যৎ চিন্তা করে নাই, আমাকে বাঁচানোর জন্য উঠে পড়েছিল। তো যাই হোক, পরবর্তীতে তোমার সুস্থ হয়ে নিজেকে ওভারকাম করানোর ট্রাই করি, লেখাপড়া করি। পার্সোনা ইনস্টিটিউট থেকে তোমার আমি মেকআপের উপর কোর্স করি কানিজাপার কাছ থেকে, ওখান থেকে। তোমার একাডেমিক পড়াশোনা? একাডেমিক পড়াশোনা তো শুরু করলাম। কি কোথায় কি পড়তেছিলা? আমি কবি নজরুল থেকে অনার্স কমপ্লিট করেছি। পরবর্তীতে কোন কোন ডিপার্টমেন্ট? অনার্স কমপ্লিট করেছি। সাবজেক্ট হচ্ছে পলিটিক্যাল সায়েন্স। তো পরে হচ্ছে তোমার আমার পুরো মানে লেখাপড়া একদিকে হাতের কাজ শেখা, একদিকে তখন তো কম্পিউটার অনেক কম ছিল না, সাদা একটা কম্পিউটার ছিল বাসায়। ওটা কোন সময়ের কথা বলতেছো? হাউ ওল্ড আর ইউ? আমার বয়স এখন হচ্ছে তোমার 31। তাহলে তুমি হচ্ছে সেই ছোটবেলা থেকে বলতেছো যে ওই সময় কম্পিউটার ছিল না। কেন ছিল না? তখন তো ছিল কম্পিউটার। না, কোন সালের কথা বলতেছো? কিন্তু সাদা। আচ্ছা, ওকে, হ্যাঁ। তখন তো কোন সালের কথা বলতেছো? এটা তোমার সাল কত, 5, 6, 7। তখন তো উই আর ইউজিং কম্পিউটারস। সুন্দর সাদা কম্পিউটার अवेलेबल ছিল না। সাদা মানে বুঝছো তো কোনটা? ওই যে মোটা ডেস্কটপটা, ওইটা বলতেছি। তো তখন তো আমাদের সবাই প্রশিক্ষণ নিত না, তখন তো অ্যান্ড্রয়েড এত अवेलेबल না, তাই না? সিটিসেল মোবাইল মনে আছে? সিটিসেল মোবাইলের যুগের কথা বলছি আমি। এটা আবার 90s এর যুগ না, ওইটাই বলতেছি। তোমার শুনে হচ্ছে 90s, বাট হ্যাঁ বুঝতে পারছি আমি। হ্যাঁ। তো পরবর্তীতে তোমার হচ্ছে গিয়ে যে স্মার্টফোনস তখনও আসে নাই। না, স্মার্টফোন আসে না। নোকিয়া 75 N70, ফেসবুক অত পপুলার তখনও শুরু হয় নাই আমাদের এখানে। তখন ইয়াহু মেসেঞ্জারটা খুব অ্যাক্টিভ ছিল। ইয়াহু কুল, ইয়াহু মেসেঞ্জার ছিল। তো তখন আমি হচ্ছে তোমার ওই যে যুব উন্নয়ন প্রশিক্ষণ বা এরকম থাকে না, ওগুলা থেকে আমি হচ্ছে তোমার নিটা না কি জানি এরকম, নেকটা এরকম। আমি মোস্ট প্রবাবলি নেকটা থেকে, আমার সার্টিফিকেট দেখলে বুঝবো, নেকটা থেকে আমি হচ্ছে গিয়ে তোমার কম্পিউটারের উপর একেবারে পাওয়ার পয়েন্ট থেকে, এক্সেল থেকে শুরু করে একেবারে ইন্টারনেট ব্রাউজিং থেকে শুরু করে পুরো কোর্স করি। মানে তখন ফোকাস হচ্ছে আমাকে তৈরি করা, এবং এটার জন্য আব্বু আম্মু প্রচন্ড গাইড করে আমাকে তৈরি করা। তখন আমি সমস্ত সেক্টরে আমাকে তৈরি করে, এবং তার পাশাপাশি হচ্ছে মিডিয়াতে যেহেতু আমার পদচারণা ছিল, আমি কিন্তু 2006 আমি যখন সুস্থ হই, 2006 or 7 মোস্ট প্রবাবলি ক্লোজ আপেও কিন্তু আমি অডিশন দিয়েছিলাম। ক্লোজ আপ ওয়ানে? হ্যাঁ। সালমা কত সালে? ওই সালে এরকমই 2005-6 তখন কিন্তু আমি অডিশন দিয়েছিলাম। ফার্স্ট রাউন্ডে আমি এসেছিলামও তখন। তো পরবর্তীতে তোমার আমার মিউজিকের প্রতি যেহেতু একটা অ্যাটেনশন আছে, এবং ছোটবেলায় হাতে খড়ি ছিল আমার আঙ্কেল, গান শিখাইছে হারমোনিতে। সো এরপর নাচ শিখেছি, বাফা থেকে ডান্স শিখেছি। তো সমস্ত কিছু মিলিয়ে পরবর্তীতে নিজেকে তোমার গড়ার জন্য আমার কথা হচ্ছে যে আমি সব মেয়ে একটা করে আমি সব করব, মানে সো দ্যাট ওরা আমাকে কম না ভাবে। মানে আমি মানে আমার এই খুদটা যেন ঢেকে যায়, এটা যেন মানে মানুষ আমাকে দেখে বাহবা দেয়। হ্যাঁ, যে নারীরা পারে না এমন কিছু নাই যদি সে চায়। তো তখন থেকেই তোমার সমস্ত কিছু, একদিকে লেখাপড়া, একদিকে এই কাজ শেখা, ওই কাজ শেখা, এটা করা সেটা করা, ব্লা 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 ব্লা, এন্ড দেন মিউজিক স্টার্ট করা। আলম খানের একটা গান দিয়ে শুরু করলাম, ফিতা ক্যাসেট তখন।
তারপরে সঙ্গীতা তখন তোমার সিডি, ডিভিডিও না সিডি, তারপরে হচ্ছে সিডি চয়েস, 5 মিউজিক, অ্যান্ড দেন স্টার্ট সিঙ্গিং। আমি যখন গান শুরু করি তখনও কিন্তু আমি বাচ্চা, আমার বয়স তখনও বেশি না, পিচিকালে কিন্তু আমি গান শুরু করি। মানে আমি ওভারকাম করে সব একসাথে স্টার্ট করি যে আমার সব পারতে হবে। আমার প্রথম যে গানটা করছিলাম আমি, ওই গানটার ভয়েস শুনলে বোঝা যায় যে ওই গানটা বাচ্চা একটা কণ্ঠ, বিকজ তখন তো ম্যাচিউর হয় নাই ভয়েসটা। তো যাই হোক, তারপর তোমাদের মিডিয়াতে পদচারণা, উপস্থাপনা করলাম, শোবিজে আসলাম, অ্যান্ড আলহামদুলিল্লাহ যেই গানই করতাম তখন তো হিট, পোস্টার দিয়ে টিয়ে ক্যাসেট ট্যাসেট দিয়ে খুব জায়গায় একটা চলে আসে। এবং বাংলাদেশের কয়েকজন ব্যতীত বাকি সবার সাথেই ডুয়েট করা হয়ে গেছে, প্লেব্যাক করা হয়েছে, 67 গান করা হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ। এবং স্টেজ শো মানে কর্পোরেট শো মানে তখন আমি ছিলাম। একটা কর্পোরেট শো করে, লাইক তোমার ধরো কোন একটা ব্র্যান্ডের 5 স্টারের কর্পোরেট শো গুলো, কোন একটা কর্পোরেট শো যেখানে যে কর্পোরেট শো হয়তো অর্গানাইজারদের মানে মিলার পরের সেকেন্ড চয়েস থাকতাম আমি। হ্যাঁ, এরকম একটা জায়গায় ছিলাম আলহামদুলিল্লাহ। চিন্তাই না কেমনে হলো, আমি মিউজিক নিয়ে কাজ করতাম। তাহলে মানে তুমি অন্য টাইপ মিউজিক করতে মনে হয়? না আমি ব্যান্ড নিয়ে, মানে মমতাজ টাইপ? না আমি ব্যান্ড নিয়ে মুভ করছি। তুমি আমারে চিন্তা, কিন্তু তুমি ভালো করে খেয়াল করো না। এখন আমি তোমার ছবিগুলো দেখাইলে তুমি বলবা আরে এটা তো। বাট আমি তোমাকে বলছি, দেখো আমি কিন্তু মিউজিক নিয়ে কাজ করছি অ্যাজ আ জার্নালিস্ট। আমি কিন্তু আই ওয়াজ আ টপ জার্নালিস্ট। হ্যাঁ, আমি আনন্দধারা ছিলাম, ভোরকালে ছিলাম, ডেইলি স্টার। সো আমি বলতেছি যে আমি কিন্তু মিউজিক নিয়ে কাজ করতাম। মিলা ওয়াজ মাই ফ্রেন্ড। মিলার কথা তুমি যদি বলো, বা মিলার সমাবেশে আরো যারা মিলিয়া টিলা চিরাঙের বা ঢাকার যারা তুমি তিসমার কথা বলো, বা ওই সময় তিসমার কথা আমি নিয়ে আসলাম, মানে আরো যা বলো, ব্যান্ড মিউজিক নিয়ে আমি কাজ করতাম। বাট আমি কিন্তু সোলো আর্টিস্টদের নিয়ে কিন্তু প্রচুর কাজ করছি। বাট আমি সিনথিয়া ছিল কখনোই হয় না, এটাই বলতেছি। তার মানে তুমি ওই লেভেলে যাও নাই। এটা কই দেখো তো কবে? হ্যাঁ, অনেক আগে। এটা কার ক্লিক? এটা চঞ্চল ভাই, র্যাফ। ও রফিকেরা, এটা তো তাহলে নতুন। শোনো, র্যাফের ক্যারিয়ার আমার সাথে শুরু। না এটা নতুন। বর্ষা লিসেন, এটা হচ্ছে আমি বলি এটা হচ্ছে 12 তে, 2012। শোনো না, আমি বলি, তুমি যাদের নাম বলতেছো র্যাফ, রফিক, ওর নাম রফিক, ওর নাম র্যাফ, নামটা আমিই দিছি। ওর ক্যারিয়ার আমার সাথে শুরু। এটা কততে বলো? না আমি তো জানবো না, আমি জানি না, আমি ওইটা বুঝতেছি না, আমি সেটাই অবাক হয়েছি। হইতে পারে যে মানে তুমি হয়তো আমার টাইপের মিউজিশিয়ান না, সেই জন্য হয়তো আমি কাজ করা হয়নি। বিকজ না হলে আনন্দধারা হয়তো আমি দেখতাম তোমার, না আমি সেটাই বলতেছি, আনন্দধারা তো সবার নিউজ করতাম আমরা। হ্যাঁ, ওই লুক কিউট এখানে। চেনা যায় না, এখানে তো মানে এটা যে ওই আমি এটা কিন্তু চেনা যায় না। ছবিটা খুবই সুন্দর, চেনার কোনো অপশন নাই। এখন বিলিভ করা যাচ্ছে আচ্ছা তুমি কিউট ছিলা। হ্যাঁ, এটা তো পুরো মিলাকে কপি করছো। মিলারে কপি করি নাই, যা। আচ্ছা হ্যাঁ, বলো না, আমি কি বলছি বুঝতে পারছি, তোমার পয়েন্টটা বুঝতে পারছো? মানে তোমার সাথে আমার কোনো কারণে কাজ হয় না, এইটাই বলতেছি। মানে হ্যাঁ, আনন্দধারা তার মানে তোমার কখনো নিউজ হয় না তোমার নিয়ে? আনন্দধারায় কখনো নিউজ হয় না। আনন্দধারায় মুন্না ভাই ছিল? না, ওগুলো অনেক তুমি এইটা বুঝতে, তোমার ক্লাস টাইম বুঝতে পারছি। হাবিব ভাই ছিল, আমি শোনো না, আমি কি বলতেছি ব্যাপারটা বুঝো। আমি কাজের নিয়ে কাজ করি, তুমি যাদের কথা বলতেছো, মিলা, হাবিব ওয়াহিদ। হাবিব ভাই তো তখন শোনো, আমি কি বলি কথাটা শোনো, আমি কি বলতেছি। আমি বলতেছি যে কোন লেভেলটাতে কাজ করছি আমরা, তুমি হয়তো সেখানে হইতেই পারে, ইটস রিয়েলি ওকে, তুমি একটা লেভেলে কাজ করছো। না তোমার জেনারেশনটার পরে জেনারেশন হইতে পারি না আমি, বাট পরের জেনারেশনে আমি কাজ করছি, সেটাই বলতেছি। বাট ওইটা হইতে পারে যে শোনো ব্যাপারটা, যেমন ধরো আই ওয়াজ নেভার ইন্টারেস্টেড ইন মমতাজ, বিকজ মমতাজ টাইপ মিউজিক আমার টাইপ ছিল না। কথা বুঝো। হ্যাঁ, আমি কি বলছি সেটা বুঝো। ধরো আমি আসিফ ভাইকে যখন প্রিয় দিয়ে কিন্তু আমার তারা ভালো লাগে না, কিন্তু আসিফ ভাই ওইখানে আরো মাঝে এখনো মাঝে গানগুলো ছিল, ওগুলোতে ভালো লাগছে। এখন আমি কিন্তু ওই প্রিয় দিয়ে আসিফ ভাইকে আমার আই ওয়াজ নট হিজ ফ্যান ওইভাবে, দে আর ভেরি ক্লোজ টু মি। আমি বলতেছি যে ওই সময় যারা গান করতো, তুমি যে সময়ের কথা বলতেছো, মিলার সময়ের কথা বলছো, মিলা তখন সিনথিয়া, তখন তিসমাকে তো আমি নিয়ে আসছি, কানিজ সুবর্ণা আরো আগে, হ্যাঁ কানিজ সুবর্ণা, মেহরিন আপু, আমি যে ওই টাইপটা। হ্যাঁ, তো আমি বলছি হ্যাঁ অবশ্যই ওরা আগে, তিসমারা পরে, মিলা পরে, ঠিক আছে। মানে মিলার পরের জায়গাটাতেই হচ্ছে, হ্যাঁ তিসমা তো মিলার পরে, হ্যাঁ আর মিলার পরের জায়গাটাই হবে। হ্যাঁ, তো আমি যেটা বলতেছি সেটা হচ্ছে যে জিনিসটা হচ্ছে ওই সময় ধরো যাদের সাথে আমি কাজ করছি সেখানে তুমি ছিলে না, তার মানে হচ্ছে কি, আমি ব্যাপারটা বলি, তোমার মিউজিক যেভাবে তুমি মিউজিক করতেছিলে, যে গানগুলো যেটা বলতেছিলা, দেখো তখনই কিন্তু একটা ছিল যে কেউ কর্পোরেট শো করতেছে, কেউ পূর্বাণীতে নাচানাচি করে গান করতেছে। রাইট, তুমি হইতে পারে পূর্বাণীটা তুমি
কর্পোরেটটা ডিফারেন্ট। No. না আমার আমি আরে বাবা No way. লিটারালি নিও না, আমি লিটারালি বলতেছি না, লিটারালি তুমি নিও just না, example আমি দিচ্ছ। এক্সাম্পল দিচ্ছি। এখন ধরো Okay. তোমার গান হয়তো জি সিরিজ থেকে বের হয় না, তোমার গান বের হয়েছে সঙ্গীতে থেকে, আমার গান জিসাস থেকে আসছে, আমার ফুল অ্যালবাম আসছে জিসাস আমি থেকে। এটাই বলতেছি যে হইতে পারে জি সিরিজ থেকে আসে নাই, তখন যখন তুমি বলতেছো হ্যাঁ হ্যাঁ তুমি তো পরে জি সিরিজ থেকে বের করছো। নো, আমার যে সমালোচিত অ্যালবামটা ছিল বোরহান যে কভার ডিজাইনটা করছিল, বোরহানের নাম হচ্ছে ব্রিহান, আমি নাম হ্যাঁ, দিছি। শুনো না, বর্ষা তুমি যাদের কথা বলতেছো দে আর লাইক ভেরি ক্লোজ। দেখো রফিকের ক্যারিয়ার আমার সাথে শুরু, শুনো না, কথা শুনো, তুমি শুনো আগে, শুনো, মজা জমে গেছে, শুনো। বলো। বোরহান আহমেদ ব্রিহান পুরো নাম, ব্রিহান নাম আমি দিছি। এন্ড বোরহানের বউ, আচ্ছা শুনো, রুতবা, হ্যাঁ রুতবা হোল্ড অন, তো এখন, বর্ষা একটু তুমি থামো, হ্যাঁ বলো। তুমি পেঁচাই ফেলতেছো, বলো না এগুলো, এগুলো মানুষজন ভাববে যে মঞ্জু ভাই ধরে ফেলছে। এখন কথাটা বুঝো আমি তোমার কি বলতেছি, মঞ্জু ভাই কি ধরছে, তুমি বুঝো আমি কি বলতেছি। আগে কি ধরছে এটা এই বলো। যে যখন তুমি বলতেছো পেঁচা ফেলতেছো তুমি, না, আমি তো পেঁচা সবাই বলবে ফেলতেছি যে এই তো মঞ্জু ভাই হাতে পড়ছে আর তো চাওয়াজি করতে পারবে না। নো, চাপাবাজির কোনো অপশন নাই, বর্ষা চাপাবাজি করে না। মিলাই দিচ্ছি জিনিসটা বুঝো আমি কি বলতেছি। তুমি বোরহানের কথা বলতেছো, বোরহান আমার ডিজাইন, আমি বলি লাস্ট মারা গেল তো, লাস্ট ইয়ার মারা গেছে। শুনো, ও যখন আমার শেষ করতে আগে কোনো শোনো, জিনিস যাবে বাবা, তোমার ও জিনিস যাবে। যখন আমার অ্যালবামটা করে, হ্যাঁ ও যখন আমার অ্যালবামটা করে তখন হচ্ছে তোমার ওই অ্যালবামটা সবচেয়ে সমালোচিত হয়। তানভীর তারেক ভাই লিখে অশ্লীলতার অভিযোগে বর্ষা চৌধুরী অ্যালবামের চুক্তিপত্র তুমি আগে থেকে এরকম ছিল, এবং ওইটা জি সিরিজের। তুমি খালিদ ভাইকে ফোন দাও, খালিদ ভাইকে জিজ্ঞেস করো কবে সেটা। এটা হচ্ছে 2010। ওকে হ্যাঁ, তুমি যাদের কথা বলতেছো দে আর ভেরি ক্লোজ টু মি। I know. শুনো, ব্রিহানের নামটা ব্রিহান আমি দিছি, বিকজ বোরহান নামটা তোমার আমাদের কি নাম, আমি ওকে বোরহান ব্রিহান ডাকছি। আহমেদ ব্রিহান। হ্যাঁ, রফিকের নাম রফিকুল ইসলাম র‍্যাফ, আমি শর্ট করে সবাইকে রেফ করে, আমি শর্ট করে ডাকতাম, তোরা বলতাম যে রেফ গুরু। হ্যাঁ, ওইভাবে আমি নামগুলো আসা, ঠিক আছে। হ্যাঁ। তো আমি বলছি যাদের কথা বলছো তাদের ক্যারিয়ার আমার সাথে শুরু, এবং তাদের ক্যারিয়ারে আমার অনেক মানে সাপোর্ট ছিল, আমি ওদেরকে অনেক হেল্প করছি, মানে আল্লাহর অবশ্যই আল্লাহর উসিলায় কিন্তু আমি করছি, সেটাই বলতেছি যে আর তুমি আমি যাদের কথা লাস্টে বলতেছো। চিনছি বোরহানকে দিয়ে। হ্যাঁ বুঝতে পারছি, ওই বোরহান তুহিন সবাই রেফার কাছে আমি নিয়ে গেছি। হাবিব ভাইদের প্রথম অ্যালবামের কভার ওখানে আমি এনিওয়েজ, আর আমার কভার ডিজাইনটাই বোরহান করছে। হ্যাঁ বুঝতে পারছি। আমি বলতেছি কোনটা যে হইতে পারে যে, হ্যাঁ সত্যি কথা, তানভীর ভাই লিখছিল, তানভীর ভাই এবং সানি নামে একটা ছেলে ছিল তোমার দিনের শেষে, ও লিখছিল অশ্লীলতার অভিযোগে বর্ষা চৌধুরীর অ্যালবামের চুক্তিপত্র বাতিল, এবং ওই অ্যালবামটা সবচেয়ে বেশি হিট হয়েছে, সবচেয়ে বেশি সেল করছে জি সিরিজ। নিষিদ্ধ জিনিসের জি সিরিজ জি সিরিজ বেশি করছে। ওকে হ্যাঁ, তারপরে কি হলো বলো। তারপরে কি, তারপর তো একের পর এক অ্যালবাম ছাড়লাম, গান করলাম। আমি কেন জিজ্ঞেস করলাম, আমি চিন্তাই না, আমি তোমার নামও জানতাম না, এটাই খুব অবাক হয়েছে। তুমি সিঙ্গার হলে তো এখনকার কথা ভুলে যাই, এখন তো না, আমি মানে এই সময়টা আমি চিনতাম না, মানে এজ এ সিঙ্গার আমার উচিত ছিল তোমাকে চেনা বা তোমার ওইরকম ওই লেভেলে কাজ করা, তাহলে আমি চিনতাম, বুঝো না। না, আনন্দধারা তোমার নিউজ না যাওয়া মানে তো তুমি কিছু না, এটাই বলতেছি আমি তোমাকে। তখন ব্যাপারটা এরকম ছিল, আনন্দধারা নিউজ গেলে তুমি কিছু একটা মিডিয়াতে, নাহলে তুমি কিছু না, ব্যাপারটা এরকম ছিল। আনন্দধারা নিউজ আমার মনে হয় ওই যে মাঝখানে যে আমার আরেকটা ব্রেক ছিল, এর জন্য আমি আরেকটু পিছিয়ে গেছি, বেশ কয়েকবার আমার ব্রেক গেছে। আচ্ছা, তারপরে বলি তো, ব্যাক টু ব্যাক তো তোমার অনেক কাজ করলাম, প্লেব্যাক করলাম, তারপরে হচ্ছে তোমার অ্যালবাম গেল, অ্যালবাম ব্যাক টু ব্যাক অনেকগুলো গেল, তারপর তো ইউটিউব আসলো, ইউটিউবেও কন্টেন্ট গেল। অ্যান্ড লাস্ট 2 years আগে রুমি মারা যাওয়ার পরে রুমিকে ডেডিকেট করেও একটা আমার বার্থডেতে রাফাতকে নিয়ে, যেখানে বলছে রাফাত আমার জামাই, রাফাতের সাথেও কিন্তু আমার 12 বছর আগে একটা গান করছে, 12 বছর পরে এই গানটা করলাম। হ্যাঁ, ওরা রাফাতকেও কিন্তু জামাই বানায় দিছে। তো এইভাবে করে তোমার কাজ করতেছিলাম, অ্যান্ড দেন কোভিড আসলো। এগুলো তুমি জাম্প করো না, ওখানে আসো, মিউজিক আসো। তুমি প্রথম বিয়ে কবে করলা, প্রথম প্রেম কবে করলা? প্রথম বিয়ে হচ্ছে 2015 সাল। সেটা বলো একটু কিভাবে। ওটা তুমি গান করতেছিলা, তুমি গানটা মোটামুটি হিট ছিল এরকম। তো আমি 2015-তে আমার জারার আব্বুকে নিয়ে কথা বলতে চাই না, কারণ এটা আমার মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ ডিভোর্স হয়েছে। কথা বলতে চাই না, ভিতরে ঢুকতে চাইতেছি না, আমি বলছি তোমার টাইমলাইনটা বলো আমাকে, টাইমলাইনটা বলো। ওদিকেও যাচ্ছি না আমি। 2015 সালে আমার বিয়ে হলো। ওটা বলো। এন্ড 2000 কিভাবে, মানে ফ্যামিলি থেকে নাকি তুমি প্রেম করে বিয়ে করছো? ফ্যামিলি না, পছন্দ করছে, বাসায় প্রস্তাব দিছে, এন্ড দেন অ্যারেঞ্জ। ওখানে এফআই দীপু থেকে শুরু করে বাপ্পি থেকে শুরু করে সবাই আমার বিয়ের দাওয়াত খাইছে। বুঝতে পারছি। ঢাকায় তো মানে আমাদের বাসায় যাত্রাবাড়িতেই সবাই গেছিল বিয়ের দাওয়াত খাইতে। তো দুলাল খান বাবা সবাই গেছে। তো পরবর্তীতে 2015-র মিডল পয়েন্টে এসে মনে হলো যে বনমানি হচ্ছে না, দেন ডিভোর্স আমি দিয়ে দিলাম। ততক্ষণে প্রেগন্যান্ট নাকি বেবি হয়ে গেছে? না, মানে সেপারেট হয়ে গেলাম, বাবু পেটে চলে আসছে, বাবু অলমোস্ট 2 মাস, এন্ড দেন ডিসাইড যে ইয়েস সেপারেট হয়ে যাবে। কত মাস পর ডিভোর্সের প্ল্যান নিলা বিয়ের? মনে হয় 1.5 বছর পর আমি ডিভোর্স দিছি, বাবু হওয়ার পরে, বাবু প্রেগন্যান্সি অবস্থায়। ডিভোর্সের প্ল্যান কবে করছো? ডিভোর্সের প্ল্যান না, সেপারেশনে ছিলাম, চেষ্টা করেছি, ওকে, হয়নি।
দেন বেবি হওয়ার পরে তারপরে চেষ্টা করেছি, বনাবনি হয়নি। তারপরে আমরা দুজনেই মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ, আমি ডিভোর্স দিয়েছি, ওকে, সে মেনে নিয়েছে। ওকে, এই তো। তারপর সিঙ্গেল মাদার জারামণিকে নিয়ে। হোয়াট ওয়াজ হিজ নেম? প্রথম হাজবেন্ডের তোমার নাম কি ছিল? জাভেদ। ওকে। সে মিডিয়ার কেউ না। হ্যাঁ, মিডিয়ার কেউ না। তো পরবর্তীতে তোমার আমার হচ্ছে একেবারেই জারামণিকে নিয়ে সিঙ্গেল মাদার লাইফ লিড। অ্যান্ড আমার মেয়ের কোনো খরচপাতি থেকে শুরু করে, ইভেন তো থাকে না যে আমাকে দেনমোহর দিতে হবে, তার সাথে আমার বিয়ের দেনমোহর ছিল 20 লাখ। আমি 1 পয়সাও নেই নাই, দরকার নাই। আগে সংসার, টাকা না, আমার কাছে এটাই প্রাধান্য। সংসার তো যখন হইল না তখন টাকাটাও দরকার ছিল তোমার বাচ্চার জন্য, কেন নাও নাই? কারণ সেই ক্যাপাবিলিটি তার ছিল না। শুধু আমি একটা মানুষকে দিতে চাই না, হয়রানি করতে চাই না। বুঝতে পারছি, আমি এরকমই। তো পরবর্তীতে তোমার আমি হচ্ছে গিয়ে একা লাইফ লিড করলাম। তখন আমি একটা তোমার পত্রিকার প্রকৃতির সংবাদ, সেটার সিটি এডিটর হলাম। অ্যান্ড দেন আরেকটা নিউজ পোর্টাল, যেখানে আমি নির্বাচন 18 বাংলাদেশ নামে একটা প্রোগ্রাম করলাম, এবং আরো বেশ কিছু পত্রিকার সাথে সংযুক্ত হলাম, লেখালেখি করলাম, বই লিখলাম, গান বাজনা আছে পাশাপাশি, টুকিটাকি শোজ থাকে, এগুলো নিয়ে চলছে। হ্যাঁ, চলছে। এর মধ্যে রুমির সাথে তো আগে থেকেই পরিচয়। রুমি ওয়াজ ইওর সেকেন্ড হাজবেন্ড? ইয়েস, ওকে, হি ইজ মাই সেকেন্ড হাজবেন্ড। তো রুমির সাথে তো অবশ্যই মিউজিশিয়ান যেহেতু, আমি রুমির সাথে পরিচয় অলমোস্ট 2008-9 থেকে। তো তখন হঠাৎ করে তাজিন আপা মারা যাওয়ার পর রুমিকে পাওয়া যাচ্ছিল না। তাজিন আপা মারা যাওয়ার পর আমি রুমিকে খুঁজতেছিলাম এবং রুমির আপডেট নিতে চাচ্ছিলাম যে হোয়াট হ্যাপেন, কি হইলো তাজিন আপারই বা হঠাৎ করে কি। তো ওরা তো সেপারেশনে ছিল, মারাটা গেছে সেপারেশনে, ডিভোর্সে না। তো পরে হঠাৎ সাডেন একদিন দেখছি যে রুমি হাসান তহিদুর রহমান আইডি থেকে হাই বর্ষা। আই ফিল শকড, আল্লাহ, রুমি ভাই কোত্থেকে আসলো? আমি তোর ভাই বলে ডাকতাম। পরে বললো বর্ষা, তোমার সাথে দেখা করবো। আমি বললাম ঠিক আছে, তাহলেই করো। আমার অফিস শেষ করে আড্ডায় আসো, দেখা করি। আড্ডা মিন্স হচ্ছে ধানমন্ডিতে, ওর বাসার সামনেই, আলমাসের গলিতে তো আমার শ্বশুর বাড়ি। এখন তো আড্ডা নাই, আচ্ছা এখনো আছে। হ্যাঁ, তো পরে আড্ডাতে রুমি আসলো, অ্যান্ড দেন রুমি আমার কাছে একটু সহযোগিতা চাইলো, বললো আমাকে একটু হেল্প করবা, তোমার তো পুরান ঢাকায় এবং তোমার সার্কেলটা, সারাউন্ডিং সার্কেলটা অনেকই এরকম বিলকিস ইসলাম ছন্দা নামে একটা মেয়ে আমাকে ফাঁসাই দিছে, অ্যান্ড আমাকে ধর্ষণ মামলা দিছে। তাজিন মারা যাবার আগেও এটা নিয়ে অনেক ফাইট করছে। এই অবস্থা, তুমি একটু আমাকে হেল্প করো। পরে আমি বললাম ঠিক আছে। তোমাকে কেন হেল্প ছিল? আমি জানি না, এটা ও জানে। ওকে, জানতে চাও না কখনো যে কেন? না, ও ভাবছে হয়তো আমি পুরান ঢাকার মেয়ে দেখে। না, আমার যেহেতু মানে শেকড়টা ও জানে। আচ্ছা, ও কেন, ইন্ডাস্ট্রিতে যারা আছে মোটামুটি সবাই আমার পুরান ঢাকার মেয়ে, সেজন্য ভাবছে হ্যাঁ যে হয়তো হেল্প করতে পারবো কোনো না কোনো ভাবে। মিথ্যা তো মিথ্যাই। এবং ও আমাকে এটাও বলে যে ওটা চক্রান্ত করে ওকে মিথ্যা মামলা দেয়া হয়েছিল, ধর্ষণ মামলা। এবং পরবর্তীতে তোমার ওই মামলার কাগজপত্র আমি চাই, ওই মামলার কাগজপত্র দেয়, ও ডেটে হাজিরা দিতে থাকে। ও কিন্তু জেলও খাটছে ওই মেয়ের মামলায়। এবং তাজিন আপার সাথে ওর সেপারেশন, যত ঝামেলা ওই মেয়েটাকে নিয়ে, বিলকিস ইসলাম ছন্দা। পরবর্তী তাজিন আপা তো তখন পৃথিবীতেই নাই, আপা তো মারা গেছেন। পরে তোমার আমি জাস্ট পরে ওকে একটু হেল্প করলাম, অ্যান্ড দেন ওর হয়তো কোনো কারণে ফিল হয়েছে যে আমি সিঙ্গেল মাদার, আমি সারাদিন কাজ করতেছি, রাতে ও ফোন দিচ্ছে, আমার কাছ থেকে গাইড চাইতেছে, আমার কাছ থেকে সহযোগিতা চাইতেছে, মেন্টালি সাপোর্ট চাচ্ছে, সেটা দিচ্ছি। অ্যান্ড দেন ও হাউ টু মুভ, ও কিভাবে ইন্ডাস্ট্রিতে মুভ করতে পারে বা ব্যাক করবে সেগুলোর চাচ্ছে। পঞ্চভাইয়ের সাথে দেখা করবে, এই করবে সেই করবে, আমি ওকে সব প্ল্যান দিচ্ছি যে ধীরে ধীরে এগুলো করো। তোমার পঞ্চমের সাথে দেখা তো করলো, একটা দুটো কাজও করছিল না। পরবর্তীতে আমার বিয়ের পর পঞ্চভাইয়ের সাথে লাস্ট দেখা হয়েছে। তো পরে তোমার ওকে গাইড করতে করতে ওর সাথে কোর্টে গেলাম, ওর হাজিরার দিন গেলাম, আমার লয়ার দিয়ে ওকে হেল্প করলাম। অ্যান্ড দেন ও আসলে একটা চক্রান্তে পড়ে গেছিল। সেম আজকে আমার যে সিচুয়েশন। ছন্দা তো তোমাকে পরে ব্লেম করছে। ছন্দা আমাকে ব্লেম করে না, মানুষ করতেছে আমাকে। মানুষ ভাবতেছে ওই ছন্দাটা আমি। ওকে, সরি টু সে, মানুষ ভাবতেছে যে তাজিন আপার, আচ্ছা তাজিন আপার আর রুমি সংসারের ভাঙার কারণ আমি, কিন্তু আমি তো না, ওইটা তো আরেকটা মেয়ে। ছন্দাকে বিয়ে করছিল রুমি? না, ছন্দাকে বিয়ে করে নাই। মানে না, বিয়ে করে নাই। আমার কাছে সমস্ত আইনি পেপারস আছে। তো পরবর্তীতে তোমার
ওর কাছে সামহাও মনে হয়েছে যে হয়তো আমি রিলেবল বা বাট ওইখান থেকে তখন ও আসলে ক্লিয়ারেন্স পায় নাই ছন্দার কাছ থেকে তার আগে তোমার সাথে বিয়ে করে ফেলছে ছন্দের সাথে বিয়ে হয় ওই ঝামেলাটা ক্লিয়ার হয়নি তখন না মামলা তো চলছে তখন মামলা তো 2012 থেকে টানা চলতেছে এই বছরের পর বছর শুধু হাজিরাই দিয়ে যাচ্ছে রাইট ইভেন ও ইন্ডাস্ট্রিতেও মুভ ওইভাবে করতেছে না মেরিন আপার সাথে কিছু বাজাইতেছে না মেরিন আপার কিছু শো করতেছে মানে টুকিটাকি করে কিছু শো করতেছে জাস্ট নিজের মনের খোরাক ওর তো আসলে টাকার দরকার ছিল না রুমি আমার শ্বশুর বাড়ির ফ্যামিলি খুবই তুমি নিজে তো দেখে আসছো তুমি নিজে তো বাসায় গেছো তো পরবর্তীতে তোমার সিচুয়েশনটা এমন হলো আমাকে বললো যে আমি তোমাকে প্রচন্ড ভালোবেসে ফেলছি রুমি বলল তো আমি বললাম যে দেখো আমি সিঙ্গেল মাদার আমি ডিভোর্স দিয়েছি আমি আমার হাজবেন্ডকে ডিভোর্স দিয়েছি আমি পেপারস দেখাইলাম ওকে যে দেখো লুক মাই ডিভোর্স আমার ডিভোর্স সার্টিফিকেট এবং যারার বয়স তখন কত 3-4 এরকম তো 3-4 এরকমই হবে তো পরে আমি বললাম যে আমার মেয়েটা আছে আমার অনেক দায়িত্ব আমার বাবা তখন ইতোমধ্যে আমার বাবার কিডনি ড্যামেজ ধরা পড়ছে আমার বাবা কিন্তু 12 বছর ধরে কিডনি রোগে ভুগতেছিল এর মাঝখানে তোমার কিডনি ড্যামেজ হয়ে এখন আবার ব্রেন স্ট্রোক এই লাস্ট ঈদে একটা পাশ প্যারালাইজড এই সমস্ত ট্রিটমেন্ট কিন্তু শুধু আমার একার উপরে বিকজ তাদের তো কিছু নাই সব তো শেষ আমার পেছনেই শেষ ওকে সো পরে আমি রুমিকে বললাম যে দেখো আমি আসলে প্রেমে যাব না যদি আমাকে তোমার সত্যিই ভালো লাগে মনে হয় আমি তোমার জন্য পারফেক্ট তাহলে আমাকে তোমার বিয়ে করতে হবে এটা মার্চের 1 তারিখের কথা মার্চের 2 তারিখেও আমাকে ফোন করে নিয়ে যায় একটা শাড়ি কিনে দেয় একটা নাকফুল কিনে দেয় মার্চের 3 তারিখে আমরা কোর্টে বিয়ে করি তুমি কেন তখন রাজি হলে বিয়ে করতে ও একটা ঝামেলা ছিল তুমি সিঙ্গেল মাদার এন্ড ইউ আর ডুইং আমার কাছে মনে হইছে না ও অনেক ইনোসেন্ট এন্ড ও ট্র্যাপ ইটস নট অ্যাবাউট হিম তোমার কথা বলো তুমি কেন চাইছো আমার কাছে মনে হইছে যে ও ইনোসেন্ট আমার সাথে ওর আমি আই ক্যান ম্যানেজ ওকে হ্যাঁ আমার মনে হয়েছে যে ও সত্য এবং আল্লাহর কি রহমত তুমি জানো কিনা আমি জানি না যে ও কিন্তু বেকসুর খালাস হয়েছে তুমি জানো ওই মামলা থেকে ওকে বেকসুর খালাস করা হয়েছে এবং এটা যে মিথ্যা মামলা এটা আদালতে প্রমাণিত হয়েছে সেই পেপারসও আমার কাছে আছে মানে ওকে বিয়ে করার জন্য এই মানে মিথ্যে মামলাটা বিলকিস ইসলাম ছন্দা নামে মেয়েটা করেছিল ওকে শুধু ওকে বিয়ে করার জন্য এবং ওই যে তাজিন আপা যে মেয়েটার নামে জিডি করেছিল ওই জিডিটা করাতে মেয়েটা ভয় পেয়ে গেছিল যে হয়তো তাজিন আপা অ্যাটেম্প নিবে তাজিন আপা তো খুব স্ট্রেট কাট ছিল হয়তো মেয়েটার মামলা দিবে তো এই কারণে ওই মেয়েটা ভয় পেয়ে রুমিকে মামলাটা দেয় ধর্ষণ মামলা যেটা আদালত একেবারে বেকসুর খালাস করেছে এবং এটা মিথ্যা মামলা হিসেবে আমার কাছে সেই রায়ের কপিও আছে তোমাকে আমি দেখিয়েছিলাম তুমি বাসায় গিয়েছিলে পরে এবং আমি হ্যাঁ তোমাকে দিয়েছিও আমি তো তারপর তো রুমির সাথে বিয়ে আলহামদুলিল্লাহ বাট তোমার মনে হয় না যে তুমি মানে কেন সিঙ্গেল মাদার তুমি মাত্র একটা ডিভোর্স থেকে উঠে আসছো না মাত্র তো না 2-3 বছর তো মাত্রই ভাই বাচ্চাটা মাত্র বড় হইতেছে তাই না তোমার তো এখনো তো ওখানে সেটেলমেন্ট হয়নি সে টাকা দিচ্ছে না তোমার বাচ্চাটাকে ভরণ পোষণ দিচ্ছে না ও তো দেয়ার মতো অবস্থানই নাই সেটা তো সেটেলমেন্ট হয়নি তখন পর্যন্ত তো তখন তোমার মনে হয় না যে আমি এখন আবার একটা ঝামেলায় কেন যাচ্ছি ঝামেলা মনে হয় নাই আমার মনে হয়েছে আমি সংসার করি এবং আমি ভালো ছিলাম ওকে আমি আমার সংসার জীবনে রুমির সাথে আমার শ্বশুর শাশুড়ি আমার ননদ একটাই তো ননদ আমি সবাইকে নিয়ে অনেক ভালো ছিলাম এবং রুমি যেই রুমিকে পুরো মিডিয়া চিনে সেই রুমি কিন্তু রুমি ছিল না রুমির ভেতরে এসেছিল একটা সংসার একটা সন্তান মানে ও যে আমাকে কিভাবে আমার প্রেগন্যান্সি টাইমটাকে মেনটেন করছে মানে আই ক্যান এক্সপ্লেইন তোমার সেকেন্ড বেবির কথা বলছো হ্যাঁ জায়ান তো সবই ঠিক ছিল মাঝখান থেকে 38 ডেজে বাবু হলো 38 দিন আমার শ্বশুর বলল আমার শাহজাদা এসছে 38 দিন বাবু হলো এর মধ্যেই রুমির হঠাৎ করে মৃত্যু সবাই দেখলা তো পরবর্তীতে 4 মাস পর আমার শ্বশুরও মারা যান এন্ড দেন কিছু ইন্টারনাল ইস্যুস থাকে এই ইস্যুগুলো কেন কি হয়েছে তোমার তুমি বললে যে খুব ভালো সম্পর্ক ছিল বাট রুমির ফ্যামিলি থেকে তো তোমাকে নিয়ে অনেক ইস্যু ইন্টারনাল ইস্যুস এর কারণ হচ্ছে কি আব্বা মারা গেল সমস্ত প্রপার্টি সমস্ত কিছু আব্বার এখন একমাত্র তোমার এখানে ছেলে হচ্ছে রুমি এবং একমাত্র উত্তরাধিকার জায়ান রাইট এখানে ইন্টারনাল কিছু ইস্যুস আছে যেটা এখনো আদালতে চলছে কিন্তু আমি আসলে ওইটাতে ফাইট দিতে চাই না আমি স্ট্রিক্টলি বলছি যে
আমার জায়ানের যতটুকু অধিকার ওইটুকু আপনারা দিয়েন, এবং দিচ্ছে। তুমি যে বাসাটা গিয়েছিলে, যে ফ্ল্যাটটায়, ওই ফ্ল্যাটের ভাড়াটা আমার জায়ানের অ্যাকাউন্টে ওর ফুপু প্রতি মাসে দিয়ে দেয়। ওকে, ওটা চলে আসে, আমার জায়ানের খরচটা প্রতি মাসে দিয়ে দেয়। তো যাই হোক, পরবর্তীতে তোমার জায়ানকে ওরা চায় না, জায়ানকে ওরা চেয়েছিল, কিন্তু আমার তো নারকাটা না, আমার তো বেঁচে থাকার অবলম্বনে আমার দুটো সন্তান। দিন শেষে যতই আমি কাজ করি, রাতে তো আমি এদেরকে জড়ায় ধরেই ঘুমাই। আমার তো স্বস্তির জায়গা ওইটাই। তখন তুমি কি বলছো? আমি বলছি আমি পারবো না, না এটা সম্ভব না। ওর ফুপু বলছে দিয়ে দিতে, ওর ফুপুও বলছে যে আপনি তো কাজ টাজ করেন, আমার কাছে দেন, আমি পালি। বলছি না, আমি আমার সেটেলড। হ্যাঁ, আমি আমার ছেলের সাথে জন্য আলাদা ন্যানি রেখে দিছি, যে 24 ঘন্টা আমার ছেলের দেখভাল করে। তারপর হচ্ছে তোমার সেটেলড হইছে কিনা? সেটেলড। আমার ননদের সাথে আমার কথা হয়, জায়ানের ভিডিও পাঠাই। আর আম্মা তো, তুমি দেখে আসছিলা কি আম্মাকে অসুস্থ? হ্যাঁ, আম্মা তো তোমার আঙ্কেল ছিল রুমে, আঙ্কেলের সাথে দেখা করে আসলাম আমি। আব্বার সাথে দেখা হয়েছিল? ও, তারপরে তাহলে আব্বা মারা গেছে, তার 2 মাস পর আব্বা মারা গেছে। তো আব্বা মারা গেল, এন্ড দেন আমার ননদ আমার শাশুড়িকে নিয়ে গেলেন যে উনি ওনার কাছে রাখবেন চিটাগাঙে। পুরো বাসা ফ্ল্যাট যতগুলো ছিল সব ভাড়া টাড়া দিয়ে দেন, শুধু জায়ানের মানে আমার যে ফ্ল্যাটটা আমি যেটাতে থাকতাম আর কি, আমার না, আমাদের যেটাতে থাকতাম ওইটার ভাড়াটা মাস শেষে জায়ানের এই অ্যাকাউন্ট আছে, জায়ানের নামে, ওই অ্যাকাউন্টে প্রতি মাসে চলে আসে। তো এখনো কথা হয়, যোগাযোগ আছে, জায়ানের খোঁজ খবর নেয়, ভিডিও টিডিও অডিও, এই তো কথাবার্তা হয়। তারপর তো এর মধ্যে তোমার আমি কাজ করছি, দেখছো তোমরা সবাই, মুভ অন করলাম। 40 দিন পরে আবার কাজ শুরু করলাম, কারণ দিন শেষে। তার আগে তুমি যে মানে ব্র্যান্ড প্রমোশন বা এখানে কিভাবে আসলে সেটা তো বললা না। ব্র্যান্ড প্রমোশনে আসলাম কি প্রথম ডিভোর্সের পর? না, ব্র্যান্ড প্রমোশনে আসলাম এইটা অল ক্রেডিট গোস টু রুমি। ওকে, কেন জানো? তারপরে তো ওই ডিভোর্সের পরে। হ্যাঁ, কেন জানো? কারণ কোভিড শুরু হলো। হ্যাঁ, কোভিডের সময় আমার প্রাণের একটা শো ছিল রংপুরে। হ্যাঁ, প্রাণের শোটা ক্যান্সেল হলো। অ্যাজ আ হোস্ট? না, সিঙ্গার, অ্যাজ আ সিঙ্গার। ওকে, প্রাণের শো ক্যান্সেল হলো। আরো 2-3টা কর্পোরেট শো ছিল, ওয়েস্টার্নের বলরুমে একটা শো ছিল, ওগুলো ক্যান্সেল হলো বিকজ কোভিডটা বেড়ে যাচ্ছে। আমার কিন্তু মার্চের 3 তারিখে বিয়ে, এবং মার্চের 17 তারিখ থেকে মনে হয় লকডাউন, নাকি এরকম 20 তারিখে লকডাউন শুরু। তো পরে তো বাসায় নিয়ে আসলো আমাকে ধানমন্ডিতে বিয়ের পরে। অ্যান্ড দেন আমি কি করব, অফিস করছি, আমার শ্বশুরের অফিসে যাচ্ছি, অফিস দেখাশোনা করছি। রুমি ডিরেক্টর, আমার ননদ ডিরেক্টর, আম্মা ম্যানেজিং ডিরেক্টর, বাবা চেয়ারম্যান গ্রুপ অফ কোম্পানি। তো এগুলো দেখাশোনা করছি, এর মাঝখানে মনে হলো কিছু একটা করি। তো রুমি আমি মিলে, আমার মনে আছে, রুমি বললো চলো তোমাকে একটা চেয়ার কিনে দেই, তুমি তো মেকআপে খুব এক্সপার্ট। আমি মেকআপটাও যে আগে থেকে শিখেছি, বিকজ আমার নিজের গলাটা ঢাকার জন্য, বা আমি কারো মেকআপ পছন্দ হয় না, আমার দিন শেষে মনে হয় যে আমি বেস্ট মেকআপ আর্টিস্ট আমার জন্য। তো এই কারণে তোমার আমি মেকআপ টেকআপটা পারতাম, রুমি জানতো। তো রুমি বললো যে, তখন দেখতাম সবাই শুধু ভিডিও করে, লাইভ করে, এই করে সেই করে, খুব কম, রেয়ার, মানে হাতে গোনা 1-2 ইন্ডাস্ট্রিতে। পরে আমি তোমার হচ্ছে গিয়ে বাসায় ভ্যানিটি থেকে মেকআপ লাইভ করলাম। প্রথম দিন করলাম একটু গলা ঢেকে, মানে গলার মধ্যে একটা কি বলতো, স্কার্ফ না, একটা লেস টাইপের পরে করলাম। দেন রুমিও লাইভটা দেখলো, দেখে বললো বর্ষা তোমার পারফরমেন্স চমৎকার, কিন্তু তোমার মধ্যে একটা জড়তা আছে। আমি তোমার হাজব্যান্ড, আমি যদি তোমার গলা নিয়ে কোনো অবজেকশন না দেই, পৃথিবীর কে কি বললো তুমি এটা কেয়ার করো না, জাস্ট লিভ করো, ওপেনলি যাও। পরের দিন ওপেনলি লাইভ শুরু করলাম, অ্যান্ড মোস্ট প্রবাবলি 3টা থেকে 4টা মেকআপ লাইভ, র্যান্ডম চিটচ্যাট মেকআপ লাইভ থাকে না, চিটচ্যাট কথা বলতেছি, অ্যান্ড আমি মেকআপ করতেছি, এক একদিন এক এক লুক, কোনোদিন পার্বতীর লুক রিক্রিয়েট করছি, কোনোদিন হচ্ছে বিভিন্ন বলিউডের তারকাদের লুক রিক্রিয়েট করছি। এর মধ্যেই একজন কমেন্টস করেছিল, ওটা রিপ্লাই দিয়েছে, ওটা ভাইরাল হয়ে গেল। কি কমেন্ট ছিল, কি রিপ্লাই ছিল? আপনার গলা দেখলে ভয় লাগে। ওকে, এন্ড ওটার যে রিপ্লাইটা দিয়েছিলাম, এরপর আসলে কিন্তু ভয় লাগে, শোনো, তারপরে আমি বলছি যে এই যে ভয় লাগে, মানে আমরা দেখে ভয় পাইতেছি, আর তুমি সেটা লিভ করতেছো। মানে তো যখন এই কমেন্টসটা করছো, তখন যে পাল্টা রিপ্লাইটা দিছিলাম যুক্তি দিয়ে, যে এই ধরনের বুলিং করাটা ঠিক না, একটা মানুষের হাত নাই থাকতে পারে, কিন্তু সেই মানুষটাকে গিয়ে যদি আমি বলি যে আপনার হাতটা কেন নাই, ধরো তোমার একটা হাত নাই, এখন আমি তোমার যদি বলি এই হাতটা কেমনে গেছে, কিভাবে গেছে, এই হিস্ট্রি গুলো যদি আমি জানতে চাই, তখন তুমি কষ্ট পাবো না? সারাটা জীবন তো তুমি এটাকে বয়ে যাইতেছো, তুমি তো সারাটা জীবন বয়ে যাইতেছো। এখন যদি তোমাকে আবার প্রশ্ন করা হয়, তুমি তো দেখতেছো অন লাইভে, রাইট?
সো ওই কমেন্টসটা বারবার আসতেছিল, দেন আমি যে রিপ্লাইটা দিই ওইটাই ভাইরাল হয় এবং পরবর্তীতে হ্যাঁ এন্ড না আরো ডেঞ্জারাস ভাবে দিয়েছি, ব্ল্যাক শাড়ি পরা, ওইটা অনেক বেশি ভাইরাল হয়েছিল। এন্ড তোমার আমার পেজটা খোলা 2011 সালে অ্যাজ এ সিঙ্গার হিসেবে পেজ খোলা। এন্ড এই কোভিডের সময় আমার পেজটা দেখলাম ধুমধুম করে এক রাতের মধ্যে লাখ লাখ ভিউ হয়ে গেল, লাখ লাখ ফলোয়ার্স বেড়ে গেল। এন্ড দেন বাংলাদেশের ব্র্যান্ডগুলো যোগাযোগ করার শুরু করলো। প্রথম বাংলা শপার্স দিয়ে শুরু করলাম, তারপরে কাশ্মীর ভিডিওরাইজিনিয়া থেকে শুরু করে টপ ব্র্যান্ডদের সাথে কাজে স্টার্ট। এই হলো আমার অ্যাজ এ ইনফ্লুয়েন্সার যাত্রা, যে ঘরে বসে গেলাম, শো বন্ধ হয়ে গেল, এদিকে আল্লাহ আরেকটা রিজিকের মানে পুরো গল্পটা বলো না ওদেরকে? হ্যাঁ পরে তো বলেছি। পরে যখন সবাই প্রশ্ন করে, রুমি চাচ্ছিল এটা হাইড থাকুক, রুমি বলছিল দরকার না, এটা নিয়ে কথা বলো না। কিন্তু যখন রুমি দেখলো এটা নিয়ে খুব বেশি মাতামাতি হচ্ছে, রুমি বলল তুমি যাও কথা বলো। কারণ আমি অনেক বছর আগে ভয়েস অফ আমেরিকাতে ইন্টারভিউ দিয়েছি, বিবিসিতে গেছে। তো পরবর্তীতে তোমার রুমি বললো যে তুমি কথা বলো, তখন বেশ কিছু রেডিওতে ডাকলো এন্ড গেলাম ভাইরাল হওয়ার পর দেন কথাবার্তা হলো, সবাইকে সব জানালাম, দেন সবাই ওকে। এই হইলো তোমার সিম্প্যাথি। তখন তুমি পাচ্ছিলা সিম্প্যাথি কিনা জানি না, আমি তো আমার জায়গা তখন ওই ভয়টা ছিল না, তখন কিন্তু এরপর কমেন্টগুলো পাচ্ছিলাম না? এরপর কমেন্টগুলো পাচ্ছিলাম, বুলিং তো হয় হচ্ছে, বাট তখন হচ্ছে পাশে রুমি ছিল, তো আমি যখন লাইভ করতাম পাশে রুমি থাকতো। হ্যাঁ ও সবসময় বলতো হোয়াটএভার, কি হয়েছে বাদ দাও, কেয়ার করো না। তো যেখানে আমার পরিবার এটাকে কেয়ার করছে না, আমার শাশুড়ি কেয়ার করছে না, আমার শ্বশুর একজন বাংলাদেশের মানে স্বনামধন্য একজন মানুষ, সে কেয়ার করছে না, তাহলে আমার কাদের কথা আমি শুনবো? নেভার এন্ড এভার কারো কথা শোনার দরকার নেই। তো পরে তোমার আমি রুমি মারা যাওয়ার পর, বাবা মারা যাওয়ার পর কিছু ইন্টারনাল ইস্যুর কারণে আমি চলে আসি যাত্রাবাড়িতে, ধানমন্ডি লিভ করি। অ্যান্ড যাত্রাবাড়িতে আসার পরে তোমার সবকিছু ভালোই চলছিল, র্যান্ডাম কাজ করছি, মানুষের অনেক বুলিং শুনছি, 40 দিন গেছে মাত্র, এখনই কাজে নামছে। কিন্তু মানুষ তো জানে না যে আমি যে ফ্ল্যাটে থাকি ওই ফ্ল্যাটের সার্ভিস চার্জটা মাস শেষে আমাকে দিতে হয়, আমার ড্রাইভারের বেতনটা আমাকে দিতে হয়, জায়ানের দুধের খরচটা আমাকেই দিতে হয়। কারণ তখনও জায়ানের মানে কোনো দায়িত্ব ওনারা নিচ্ছিলেন না, আমার শ্বশুরবাড়ি থেকে নিচ্ছিলেন না, পরবর্তীতে নিয়েছে। যখন আমি একটা তোমার কি বলে এটাকে গার্ডিয়ানশিপের মামলা করি, লিগ্যাল গার্ডিয়ান, তখন আমার ননদ বলে যে হ্যাঁ আপনি একটা ফ্ল্যাটের ভাড়া নেন, দেন সে এটা নিয়ে আমরা সেটেলমেন্টে চলে আসি। তো যাই হোক, পরবর্তীতে তোমার চলছে, ভালোই চলছিল। এর মধ্যে বছর 2.5 গেল, রাসেল মিয়া হঠাৎ করেই শিল্পী সমিতিতে পরিচয়। আমি তাইব ভাইয়ের জন্য ভোট চাইতে যাই এবং তাইব ভাইয়ের দেখা যায় না, আমি এসজি প্রোডাকশনের ডিরেক্টর হিসেবেও দায়িত্ব পালন করি। তো ভাইয়া আমার হয় না যে আমার তো বড় ভাই নাই, আমার আসলে কোনো গার্ডিয়ান নাই, আমি আমার ফ্যামিলির গার্ডিয়ান। তো আমার গার্ডিয়ান হিসেবে আমি ভাইয়াকেই মানতাম অলওয়েজ। তো পরে প্যানেল পরিচয় হয়, রত্না কবিরের কাছে বিয়ের প্রপোজাল দেয়, অ্যান্ড দেন ভাইয়াকে জানাই। কে জানতো যে মানুষটা আসলে ফ্রড হবে? পরে সে যেই আশাটা দেয় যে উনি এতিম, ওনার কেউ নাই, এতিম হয়ে এতিম বাচ্চার দায়িত্ব নেবে। আমার যারা মনে একটা ইন্টারভিউতে বলেছে যে আমি তো পাপার আদর পেয়েছি, রুমি ওকে মাথার তাজ করে রাখতো যে আমি তো পাপার আদর পেয়েছি, আমার ভাইয়াটা যদি একটু বাবার আদর পায় এর চেয়ে স্বস্তি আমার কিছু থাকবে না। এর জন্য আমার মেয়েও পারমিশন দেয়, যেহেতু আমার মেয়ের বয়স 9 বছর, অবশ্যই আমি তার পারমিশন ছাড়া বিয়ে করব না। এখন নয় নাকি তখন নয় ছিল? তখন 8 ছিল, এখন নয়। তো বিয়ে তো বেশি দিন না, 1 বছর হয় না তো এখনো। তো আমার মেয়ে তো যথেষ্ট মানে বুঝে, তো একটু তো হলেও বুঝে, তো আমি তোকে জিজ্ঞেস না করে বিয়ে করতে পারি না। এবং বিয়ের দিন আমার মেয়ে ছিল, অন স্পটে আমার মেয়ে ছিল। এবং পরবর্তীতে তোমার তাইব ভাই সবাইকে বলি, আন্দান ভাইয়ারা কথাবার্তা বলে রাসেলের সাথে। রাসেল বলে যে আমি আল্লাহর জন্য বর্ষাকে বিয়ে করব, আমি একটা বিধবার দায়িত্ব নিতে চাই এবং এতিম হয়ে এতিম বাচ্চার দায়িত্ব নিতে চাই। পরবর্তীতে বিয়ের দিন রত্না কবিরের বাসায় বিয়ে হয়, বিয়ের রাতটা শেষ হয়। রত্না হচ্ছে আমাদের চিত্রনায়িকা রত্না। হ্যাঁ, সকালবেলা দেখি রত্না কবিরের পা টিপতেছে রাসেল মিয়া। হ্যাঁ হ্যাঁ, বিয়ের পর দিন? হ্যাঁ, সকালবেলা ওয়াশরুম থেকে বের হয়ে দেখি পা টিপতেছে। মানে কার বাসায় ছিল তোমরা? রত্নার বাসাতেই। ওকে। হ্যাঁ, কারণ আই এম নট কমফোর্টেবল, আমার বাচ্চাদের সামনে আমি বাসর করব এটা। হ্যাঁ, ওকে, হ্যাঁ, গট ইট।
এটা হয় না। এবং রাসেল মিয়া নিজেই বলছে যে রত্নাপুর বাসায় থাকবো, রত্নাপুর বাসায় বাসর সাজায়, সব সাজায়। তো পরবর্তীতে তোমার দেখে আমি খুব মানে মাথায় ঢুকে যায়, কিন্তু আমি বলি না, মুখে প্রকাশ করি না। একদিন দুদিন পরেই তোমার গাড়ি নিয়ে বেরিয়েছি, আমার গাড়িতেই ড্রাইভিং করছে রাসেল মিয়া। ওনার ড্রাইভিং লাইসেন্সও নাই, কিন্তু উনি ড্রাইভিং টুকটাক পারে, তো গিয়ার টিয়ার আমি ধরলে ও মোটামুটি চালাইতে পারে। তাই ভাইয়ের বাসায় যাচ্ছিলাম, ভাইয়া দাওয়াত দিচ্ছে বিয়ের পর। এর মধ্যে একটা মেয়ের ফোন আসে, মেয়েটার নাম হচ্ছে শারমিন বৃষ্টি। ফোন করে বলে, আপনার চেয়ে আমার অধিকার বেশি, আপনি রাসেলকে দেন। আমার সাথে খুব অক্ষুব্ধ ভাষায় গালাগালি করে। এন্ড যখন রাসেলকে দেই, রাসেল তখন খুব শাউট করে, চিৎকার করে, মনে হচ্ছিল লাইক হয় না অনেক বছর সংসার করে, মানে ওরা ফোনে লাউডে, তো মনে হচ্ছিল যে অনেক বছর সংসার করলে যেরকম ফাইট হয় ওইরকম একটা ফাইট। ওটার প্রমাণ আমি দিয়েছি তোমাকে। তো পরে জানতে পারে উনি লিভ টুগেদারে ছিলেন, কিন্তু তখন আমাকে বলে যে দেখো তোমাকে বিয়ে করার কারণে ভাইরাল হয়ে গেছে, এখন ইন্ডাস্ট্রির মানুষজন আমার পিছনে লেগে গেছে। তো আমি বলছি যে দেখো, বিয়ের আগের দিন পর্যন্ত তোমার লাইফে যা হয়েছে হয়েছে, বিয়ের পর থেকে যেন কিছু রিপিট না হয়, আমি এটাই তোমার কাছ থেকে আশা করব। আমি খুব স্বচ্ছ একটা মেয়ে, তুমি আমাকে একদম দেখে শুনে বিয়ে করছো, আমার কি আছে কি নাই, আমার দুটো বাচ্চা, এভরিথিং, কোনো কিছু হিডেন নাই, সব পুরো পৃথিবীর কাছে। তো পরে তোমার বিয়ের পরে দেখলাম ওর অ্যাক্টিভিটিস, অ্যান্ড দেন নাটক বানাবে, টাকা নিল, ডিরেক্টর শামীম এহসানের সাথে বসাইলো, বসায়া শামীম ভাই এখন বলতেছে যে বর্ষাপু আমাকে বলছিল 1 লাখ টাকার মধ্যে বাজেট রেডি করতে এবং আপনাকে জানাইতে না। সেই ডিরেক্টর তো এখনো আছে, কিছুদিন আমার সাথে কথা হয়েছে, কিন্তু সে আমার কাছ থেকে 3.5 লাখ টাকা নিল, নাটক বানাবে, প্রডিউস করবে। তো আমি ভাবছি যে আমরা হাজব্যান্ড ওয়াইফই তো, রাইট? সো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা, ধরো আমার যেহেতু ইউটিউবের ভেরিফাই ইউটিউব চ্যানেল, তো সেখানে একটা নাটক যদি সে করে, ইনভেস্ট করে, করুক, সেটার বেনিফিট আজ না হয় কাল আসবে। হাজব্যান্ড ওয়াইফে তো আমরা তো বাইরের কেউ না। সো আমি সেটা ভেবে টাকা দেই, কিন্তু সে ওই টাকাটা অন্য কোথাও খরচ করে ফেলে। ওকে, শুটিংটা করে না, 9-6 করে আমাকে বুঝাইতে থাকে। তো আমি তো বুঝি, আমরা তো ইন্ডাস্ট্রিতে কাজ করি। এই মধ্যে তো আমি কিশোরী সিনেমা করলাম, অফিসার দ্য ইনচার্জ, 2টো সিনেমা করলাম। হ্যাঁ, তো আমার তো ধারণা আছে প্রোডাকশন সম্পর্কে, আর্টিস্টদের ডেডলক সম্পর্কে, এগুলো সম্পর্কে তো আমার ইতিমধ্যে ইন্ডাস্ট্রির একটা বেসিক না, খুব হাই লেভেলের নলেজ তো আমার আছে, যে হাউ টু মেনটেন, হাউ টু অ্যারেঞ্জ, একটা শুটিং এ যাওয়ার আগে কি কি করতে হয়, একটা প্রোডাকশনে কি কি লাগে। তো 9-6 করছে, তখন আমি একটু বললাম, এবং মাঝে মধ্যেই হুটহাট করে বাসা থেকে বেরিয়ে যেত। ওকে।